আমরা অলরেডি স্বাক্ষর করছি যে স্যারে আরও 1 বছর যাতে রাখতে পারি। অবশ্যই তাকে মিস করব। এই স্কুলের এমন কোনো কিছু নাই তিনি পরিবর্তন করে নাই, খুব ভালো পরিবর্তন করছে। আমাদের বড় ভাই যারা ছিল তাদের সাথে আমরা আন্দোলন করে প্রফেসর খাইরুল বাশার স্যারকে আমরা এনেছি। মেয়েদের ক্লাসের সময় কিছু বকাটে ছেলে এসে ওই জায়গায় পাশে যে হোটেলটা ছিল ওইটা ঢুকতো। মেয়েদের জন্য একটা উন্নত করেছে, যেটা হচ্ছে আলাদা একটা বাথরুম করে দিয়েছে, মেয়েদের ওয়াশরুম করে দিয়েছে। তো এখান থেকে বাইরে যেত, মানে ওরা বাইরের লোকদের কাছে ব্যস্ত, সাথে স্কুলের লোকদের মানে স্কুলের স্টুডেন্ট কাছে ব্যস্ত। দর্শক, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডর কারখানা হচ্ছে বিদ্যালয়, এবং এই বিদ্যালয়কে পরিচালনা করে একজন প্রধান শিক্ষক, যার হাত ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক সহ শিক্ষার্থীদের যাবতীয় যত সুযোগ সুবিধা সব কিছু কিন্তু তার হাত ধরে নিয়ন্ত্রণ হয়ে থাকে। আজকে আমরা রাজধানীর কালাচাঁদপুর বিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, এবং যে বিদ্যালয়টি একটি সময় ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছিল, সেই অবস্থান থেকে রাতারাতি পরিবর্তন করেছে এই স্কুলের অধ্যক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক। কিভাবে তার হাত ধরে এই পরিবর্তন বাস্তবে রূপ নিয়েছে সেটা আমরা তার মুখ থেকেই জানার চেষ্টা করব। আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আমিনুল ইসলাম, এবং ক্যামেরায় রয়েছে মিঠু মুরাদ। আমি 2024 সালের আপনার 22শে অক্টোবরে আমার অর্ডার হয়। আমি 23শে অক্টোবরে আমি এই প্রতিষ্ঠানে জয়েন করি। জয়েন করার পরে প্রথমে আমি আমার কাছে যেটা লক্ষ্য করেছি, আমি এখানে আসলে প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড আমি পাই নাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা সাইনবোর্ড ছিল, সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের কোনো সাইনবোর্ড আমি দেখি নাই। গেট আমি দেখি নাই, গেটটা খোলা দেখছি আমি, এবং নিচে ভিতরে দেখলাম 8-10টা গাড়ি পার্কিং অবস্থায় আছে। সেরকম একটা অবস্থায় আমি ঢুকলাম। তো ঢুকার পরে আমি জানতে পারলাম যে নিচে একটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডার শাখা নাম দিয়ে তারা এটা পরিচালনা করে। ওই কোনা একটা হোটেল, মানে স্কুলের 2টা কক্ষ দখল করে একটা হোটেল পরিচালিত হয়। এই হোটেলটা বাইরের লোকজন এখানে খাওয়া দাওয়া করে, বাইরে থেকে লোকজন আসে, এসে এদিক দিয়ে খেয়ে আবার এদিক দিয়ে চলে যায়। আবার যেহেতু গেট নাই, এদিক দিয়ে আসে আবার খাই এদিক দিয়ে চলে যায়। মানে আমি বুঝতে পারতেছি না যে একটা সরকারি প্রতিষ্ঠান এরকম কীভাবে হয়। তো আমি জয়েন করার পরপরই আমি এই আমাদের শিক্ষক এবং এলাকাবাসী যারা শিক্ষানুরাগী এরকম লোকজনের সাথে আমি কথা বলি, ওনাদের সহযোগিতা চাই। যেহেতু ওই গেটটা হলো প্রাথমিক বিদ্যালয়ের গেট, আমরা চাইলেও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে সংস্কার করা সম্ভব না। তা আমি এলাকাবাসী যারা শিক্ষানুরাগী তারা আমাকে বললো যে ঠিক আছে, আমরা গেটটা করে দেব। তারা সুন্দর একটা গেট করে দেয়, এবং এখন আমরা নিরাপত্তার জন্য আমরা তালা মারে রাখতে পারি। যেহেতু আমাদের এখানে সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের কোনো সাইনবোর্ডও ছিল না, পরে এদের মাধ্যমে আমরা এটা করি। এরপর প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে ওয়ালটা ছিল এটা ছিল 4 ফিট, এটাকে আমরা 7 ফিট, সেটাও এলাকাবাসীর সহযোগিতায় আমরা 7 ফিটে উন্নীত করি। এখন আলহামদুলিল্লাহ নিরাপত্তা নিয়ে ওইদিকে এখন আর বাইরের কোনো গাড়ি ঢুকতে পারে না, অনাকাঙ্ক্ষিত কোনো লোকজনও ঢুকতে পারে না। আমরা আমাদের প্রয়োজন মতো সময়টাকে তালা মারে রাখতে পারি। ফিডার শাখা যে এখানে ওইদিকে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এটা অনেক আগে থেকে 1912 সালের প্রতিষ্ঠান, আর আমাদের এই প্রতিষ্ঠান 1961 সালের। কিন্তু সরকারিকরণ হয়েছে 6 থেকে আপনার 12 ক্লাস পর্যন্ত 2016 সালে। এরপর থেকে ওই বেসরকারি যে প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নাই, বাট তারা সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ফিডার শাখার নাম দিয়ে সম্পূর্ণ আলাদা প্রশাসনিকভাবে, মানে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের কোনো এখতিয়ারই ছিল না তাদের উপরে, কোনো কর্তৃত্বই ছিল না তাদের উপরে। তারা সম্পূর্ণভাবে নিজেদের মতো করে একটা প্রতিষ্ঠান চালাইত। বহিরাগত আমি ঠিক জানি না, কিন্তু তারা সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের কেউ না। মানে আমাদের তো সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজটা সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে এবং সরকারি ব্যবস্থাপনায় এটা পরিচালিত, বাট ওরা সম্পূর্ণ বেসরকারি। এখানে স্থানীয় লোকজন যারা নেতৃবৃন্দ যারা ছিলেন, তো তারা তাদের ছত্রছায়ায় তারাও তো চলত। তো তাদের টাকা পয়সার আয় কত, তারা কীভাবে ব্যয় করতো, কত টাকা বেতন নিত, ওইগুলো আমরা জানতাম না। মানে এই প্রতিষ্ঠান প্রধান হিসেবেই আমরা জানতাম না। তো আমরা যখন আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ওইখান থেকে আমাকে পরিষ্কার করে বলে দিল এদের কোনো অনুমোদন নাই। তোমরা কিন্তু আমাকে বললেন যে আপনি অ্যাজ এ প্রিন্সিপাল আপনি কিন্তু এদেরকে ভর্তি করার সুযোগ দিবেন না ইত্যাদি। তো আমি আসার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে যে চালাচ্ছেন আপনার কোনো অনুমোদন আছে কিনা, এবং তাদেরকে তাদের যারা দায়িত্বশীল এখানে ছিলেন, হেডমিস্ট্রেসের দায়িত্ব পালন করে, তাকে আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও পাঠাইছি। সেখানেও তাদেরকে বলা হয়েছে আপনার কোনো অনুমোদন আছে, কাগজ দেখান। তারা কোথাও কোনো কাগজপত্র দেখাইতে পারেনি। তখন আমি আপনার ইয়েকে বলছি
মানে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষিকা ছিলেন, তাকে বললাম যে যদি আপনারা অনুমোদন যদি না থাকে তাহলে আপনারা শিক্ষার্থী ভর্তি করবেন না। এবং অভিভাবকদেরকে আমি বললাম যে দেখে, যেহেতু এই প্রতিষ্ঠানের কোনো অনুমোদন চাই, তাহলে আপনারা কিন্তু এই অভিভাবকদের বাচ্চাদেরকে ভর্তি করেন না, তাহলে তারা ভবিষ্যতে একটা হয়রানির সম্মুখীন হতে পারে। এতে করে দেখলাম যে কোনো অভিভাবক তার বাচ্চাকে, একজন বাচ্চাকে ভর্তি করেনি। যেহেতু বাচ্চাদের ভর্তি করেনি, আলটিমেটলি শিক্ষকরা তখন আর কী করবে, শিক্ষকরা আলটিমেটলি ক্যাম্পাস ছেড়ে তারা চলে যায়। এরপরে আমাদের এখানে প্রায় 2500 শিক্ষার্থী, স্কুল কলেজ মিলে একটা ওয়াশার পানির লাইন ছিল আপনার 3/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি বলি আমরা। এবং এখানে একটা হোটেল ছিল, এই হোটেলের সমস্ত পানি হোটেলে ব্যবহার করে ফেলতে হতো। আমাদের এখানে শিক্ষার্থী, স্কুল এবং কলেজের শিক্ষার্থী যে টয়লেট আছে সেখানে কোনো পানি তারা পানির সাপ্লাই বলতে গেলে পাওয়া যেত না। আমি প্রায় সময় ওয়াসা থেকে গাড়ি কিনে নিয়ে এসে তারপরে তাদেরকে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হতো। তো এই কাজগুলো আমি দেখলাম যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে টয়লেট ফ্যাসিলিটিসটা, কিন্তু কোনোভাবেই আমরা পানির ব্যবস্থা করতে পারছি না। আসছি আমি তো আমার আপন ছোটো ভাই এক সময় ওয়াসার ডাইরেক্টর ফাইন্যান্স ছিল, তার সাথে আমি কথা বললাম। তার পরিচিত আরও যারা ওয়াসার বর্তমানে কর্মকর্তা আছে, সে আমাদের তাদের সাথে পরিচয় করে দিল। আমি তাদের সাথে কথা বললাম, তারা আমাকে যে পরামর্শ দিল সেই পরামর্শ অনুযায়ী আমরা 2টা ওয়াসার লাইনের একটা ব্যবস্থা আমরা এখানে করে দিলাম। 2টা ওয়াসার লাইন, ঠিক আছে। তো এখন পর্যাপ্ত পানি, 1 ইঞ্চি 2টা ওয়াশার লাইন, দুদিক থেকে আমাদের যেহেতু একটা স্কুল একটা কলেজ, এখন স্কুলের জন্য একটা, কলেজের জন্য একটা, 2টা লাইন আমরা ব্যবস্থা করে দিলাম। নতুন করে 2-4 হাজার লিটার পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে দিলাম, এবং আলাদা মোটর সিস্টেম করে দিলাম, এবং পানির উঠানোর যে সিস্টেমটা অটোমেশন করে দিলাম। এখন আর কোনো পিয়ন বা কারো হাত দিয়ে চালু দিতে হয় না। যখন পানি শেষ হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার মানে পানি উঠতে থাকে, যখন কমপ্লিট হয় উঠা তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার যখন পানি ইউজ করতে করতে শেষ পর্যায়ে চলে আসে, অটোমেটিক এটা আবার মেশিন স্টার্ট হয়ে পানি ভরে যায়। সুতরাং আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আরেকটা অবাক লাগার বিষয় হলো যে আমি জয়েন করার পরে দেখলাম যে স্কুল এবং কলেজে, স্কুলে 30 জন শিক্ষক বর্তমানে কর্মরত, তাদের কোনো টয়লেট ব্লক নাই, তাদের নিজস্ব কোনো টয়লেট নেই। তারা শিক্ষার্থীদের সাথে টয়লেট শেয়ার করে। আর নিচতলা যেহেতু ফিডার শাখা ইউজ করতো, ওটা আমাদেরকে শিক্ষার্থীরা ইউজ করতে পারতো না। দোতলায় শুধু একটা টয়লেট ব্লকই ছিল, যেটা আমাদের ছেলেরা, সকালে মেয়েরা মর্নিং শিফটে, বিকালে ছেলেরা ইউজ করতো। এটাতেই যদি আমাদের স্যার ম্যাডামদের খুব জরুরি হতো, এখানেই তারা যেত, নাইলে যেত না। অনেক শিক্ষককে শুনেছি তারা বাসায় টয়লেট করে আসতো, আবার বাসায় গিয়ে টয়লেট করতো। কলেজের ক্ষেত্রে একই ঘটনা। আমি অনেক দূরে করেছি, বিশেষ করে গত রমজানে, এই রমজানের আগের রমজানে আমি প্রায় 10 ওয়ার্কিং ডে আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এইটা নিয়ে অনেক দূরে করেছি। পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যিনি প্রধান প্রকৌশলী জনাব আলতাফ হোসেন স্যার, উনি নিজে আসছে, তারপরে সুপারিন ইঞ্জিনিয়ার মেনহাজ আহমেদ উনি আসছে, আইসা এটা শুনে ওনারা তো অবাক হয়েছে যে এরকম একটা প্রতিষ্ঠান আছে কিনা। পরে উনি নিজের মতো করে ওখানে যারা ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে এস্টিমেট করতে বলছে, বলে এখন 2টা টয়লেট ব্লকের ব্যবস্থা করে দিচ্ছে। প্রায় 32 লাখ টাকা খরচ করে 2টা টয়লেট ব্লকের কাজ তারা করে দিচ্ছে। হোটেলটা একদিকে নিরাপত্তার প্রবলেম হচ্ছিল, আর একদিকে পানির ক্রাইসিস হচ্ছিল। তো তার সাথেও আমরা অনেক আলাপ আলোচনা নেগোশিয়েট করে ওটা আমরা বন্ধ করার ব্যবস্থা করছি। এখন আর হোটেল বলে কিছু নাই, আমাদের নিজস্ব ক্যান্টিনের ব্যবস্থা আছে, এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, কিন্তু পাবলিক হোটেল আর কিছু নাই। কন্টিনিউয়াসলি পানি পড়তো, বৃষ্টি আসলেই পানি পড়তো। প্রায় 10 লাখ টাকা খরচ করে প্যাটেন স্টোন বলে এখানে ঢালাই করে দিচ্ছে, এখন আর পানি পড়ার ব্যবস্থা মানে সমস্যা নেই। দোতলায় আমাদের পানির ফিল্টার ছিল, 3তলায় 4তলায় ফিল্টার ছিল না। আমি স্থানীয় লোকজনের সহায়তায় 3তলা এবং 4তলায় পানির ফিল্টারের ব্যবস্থা করে দিচ্ছি। কিছু সংখ্যক ছেলে আমার হাতে 2000 না 3500 টাকার মধ্যে দিয়ে বলে, স্যার আমাদের নামাজের পাটি কিনে দিন, আমরা নামাজ পড়বো একটা। তো আমরা অনেক ইয়েটে করে দেখলাম যে একটা রুম আছে যেখানে ক্লাস করার জন্য উপযোগী না, কিন্তু নামাজের জন্য উপযোগী। আমরা এটা সংস্কার করে রং টং করে সুন্দর করে আমরা নামাজের ব্যবস্থা করে দিলাম। 3তলায় কোনো পানির লাইনই ছিল না, সুতরাং এখানে মানে নতুন করে লাইন এনে এখানে অজুখানার ব্যবস্থা করে দিলাম। সেলাই মেশিন, আমাদের মেয়েদের গার্হস্থ্য অর্থনীতি একটা সাবজেক্ট আছে আমাদের, তাদের গার্হস্থ্য অর্থনীতির জন্য আমরা 12টা মেশিনের ব্যবস্থা করে দিচ্ছি, যে এখন তারা প্রশিক্ষণ নিচ্ছে। এবং 20 জন মেয়ে আমাদের এই প্রথম ব্যাচ, 20 জন মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে। আশা করছি যে তারা অনেকেই স্বাবলম্বী হওয়ার একটা স্বাবলম্বী হয়ে যাবে। তারা অনেকে আমাকে বলেছে তারা অনেক মনোযোগ দিয়ে তারা শিখতেছে, এবং তারা আশা করতেছে যে তারা মেশিন নিয়ে তারা নিজেরা সেলাই করতে পারবে। 25 লাখ টাকা খরচ করে একদম স্কুল এবং কলেজের 4তলা, স্কুলের 4তলা এবং কলেজের 3তলা পর্যন্ত পুরো বারান্দা গ্রিল করার ব্যবস্থা করা হয়েছে সরকারের অর্থায়নে, সম্পূর্ণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। আপনার ফ্লোরগুলো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে উঠে গেছে, ফ্লোরটা
সেটাকে চেঞ্জ করে নতুন করে পুরো 37 লাখ টাকা খরচ করে টাইলসের ব্যবস্থা করা হয়েছে। ওই যে আপনার স্কুল ভবনে কোনো থাই গ্লাস ছিল না, শুধু গ্রিল ছিল, জানালা ছিল না। থাই গ্লাসের ব্যবস্থা করে থাই গ্লাসে জানালা করে দেওয়া হয়েছে। ওইটা প্লাস্টারও করা হয়নি, কলেজ ভবনের পিলারগুলোতে প্লাস্টারও করা হয়েছিল না। প্রায় 15 লাখ টাকা খরচ করে ওই প্লাস্টার করে নতুন করে রং করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইসব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এগুলো করা হয়েছে। আমার যতদিন দায়িত্ব ছিল আমি কাজ করেছি। এখন পরবর্তীতে যিনি সরকার যাকে এখানে দায়িত্ব দেবেন তিনি তার মতো করে করবেন, কিন্তু আমি আমার মতো করে আমার সময়টাকে আমি প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করেছি, এইটুকুই আমি বলব। আপনি কি মানে একেবারেই অবসরে চলে যাচ্ছেন নাকি অন্য কোথাও আবার? না না না, আমি সরকারি চাকরি থেকে অবসর নিচ্ছি। হয়তো হ্যাঁ, সরকারি চাকরিতে অবসর নিচ্ছি। নিশ্চয়ই আমি ভালো কোনো প্রতিষ্ঠানে যদি হয়, বেসরকারি প্রতিষ্ঠানে, নিশ্চয়ই আমি আবার কোনো ভালো দায়িত্বে, যেহেতু কোনো কাজ করার সুযোগ আছে, ক্ষমতা, শক্তি আছে, যেহেতু কাজ করার শক্তি আছে, আমরা করবো। আমি এখন এখানের যে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলবো। এই স্কুলের যে প্রধান শিক্ষক তার ব্যাপারে তিনি কেমন তার সময়কালে তাদের সাথে ছিলেন এবং কীরকম পরিবর্তন তার হাত ধরে দেখেছে সেগুলো তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়ে আছে। তোমরা কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। তুমি কোন ক্লাস 9। সবাই 9। আমরা 9 ক্লাস, আমরা এখানে সবাই 9। আচ্ছা, কোন ক্লাস থেকে তোমরা এখানে পড়াশোনা শুরু করেছো? আমি ক্লাস 5। ক্লাস 5 থেকে। 5 থেকে ক্লাস 5 6 মানে 5-6 থেকে তোমরা মোটামুটি এখান থেকে 6 থেকে শুরু আর কি, 6 থেকে 10 পর্যন্ত শুরু, এখানে আগে একটা আর সিরিয়াস 5 শাখা এ ছিল। ছিল আর কি। আচ্ছা, এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম। তুমি যেহেতু 5 থেকে পড়ছো, তুমি 6 থেকে পড়ছো, এই স্কুলে তো অনেক কিছু তোমরা দেখেছিলা। বিগত সময় কেমন ছিল একটু যদি বলতে। এখন যে পরিবেশ এমন ছিল নাকি আরো খারাপ অবস্থা ছিল? আরও খারাপ অবস্থা ছিল আগের থেকে। আগে তো মানে চলার মতো স্কুলই ছিল না। স্কুলে দেখলে মনে হইতো একটা জেলখানা। হ্যাঁ, অনেক অপরিষ্কার ছিল, অনেক আজে বাজে ছিল। কিন্তু এখন বর্তমানে যে প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপাল অনেক উন্নত করছে আমাদের স্কুল, পুরো মানে চেঞ্জ করে ফেলছে একবারে ধরতে গেলে। শিক্ষা ব্যবস্থা তো আরও চেঞ্জ হয়ে গেছে, পড়ালেখার মান খুবই বেড়ে গেছে। কি চেঞ্জ হয়েছে? যেমন আমি শুনলাম এখানে নাকি গেট ছিল না, চারপাশে দেয়াল ছিল না। গেট ছিল না, দেওয়াল ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। এবং কি স্কুলে রং টং কিচ্ছু ছিল না, গ্লাস ছিল না, গ্লাস ভাঙ্গা ছিল, বৃষ্টি পড়লে ক্লাসের মধ্যে পানি যেত। এগুলো সব চেঞ্জ করে আমাদের প্রিন্সিপাল স্যার একটা সুন্দরময় একটা পরিবেশ বানিয়ে দিয়েছে আমাদের যে বর্তমান প্রিন্সিপাল স্যার। তোমরা নিয়মিত স্কুলে আসো? আমরা অবশ্যই এখন নিয়মিত স্কুলে আসি, কারণ এখন স্কুলে মোটামুটি পড়াশোনা করানো হয়। তো আমরা স্কুলে আসতে ভালো লাগে। আগে আসতে ভালো লাগতো না, একটা ক্লাস হইতো আরও 2-3টা ক্লাস হতো না, একটা ক্লাস করলে আরও 2-3টা ক্লাস স্যার ম্যাডাম অটোমেটিক করাতো না, বা ক্লাসে ছেলেমেয়েরা আসতো আবার ব্যাগ নিয়ে চলে যেত। এখন আগের থেকে খুবই ইমপ্রুভ করছে আমাদের, এটা খুব ভালো লাগে। এখন বর্তমানে ক্লাস করতে মোটামুটি ভালো। আগের পরিবেশটা ছিল খুবই জঘন্য বলতে গেলে, দেয়াল ছিল না, এটা বা ভাঙ্গা ওটা ভাঙ্গা, দেয়াল থেকে পাইয়া রং পড়তো। বাট বর্তমানে ওইটা আর নাই। বর্তমানে সব কিছু সুন্দর, পরিবেশ একটা সুন্দর করছে। বাট মাঠটা একটু পরিষ্কার করতে পারলে আমার মনে হয় যে আরো ভালো হতো। এখানে নিচে একটা অবৈধভাবে খাবারের জায়গা ছিল, এই যে এই জায়গায় ছিল। তো এখান থেকে বাইরে যেত, মানে ওরা বাইরের লোকদের কাছে ব্যস্ত, সাথে স্কুলের লোকদের মানে স্কুলের স্টুডেন্ট কাছে ব্যস্ত। তো এই জন্য কি হতো, টিফিন টাইমে আমরা পর্যাপ্ত খাবারটা পাইতাম না, কারণ বাইরের দিকে তো দুপুরের দিকে খাবারটা শেষই হয়ে যেত। আমরা তো টিফিন টাইম পাই 2:20, তাই আমাদের অসুবিধা হতো। ফিডার শাখা মানে এই স্কুলের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এটা একটা আলাদাভাবে তারা পরিচালনা করতেছিল। তো সেটা প্রিন্সিপাল স্যার আসছে এবং সেটা উচ্ছেদ করছে, এটাই উঠে দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়ন তো এখানে হলো। এখন স্যার তো শুনলাম যেটা উনি আগামী বৃহস্পতিবার শেষ কর্মদিবস পালন করে উনি চলে যাবে, তাকে কতটা মিস করবা তোমরা? আমরা অলরেডি স্বাক্ষর করছি যে স্যারের আরও 1 বছর যাতে রাখতে পারি। সেটা কতটুকু সম্ভব সেটা আমরা জানি না আর কি, কিন্তু কোথায় স্বাক্ষর করছে? একটা আবেদন করছি আর কি আমরা প্রধানমন্ত্রীর কাছে, মাননীয়। মানে তোমরা কি বিগত সময়ে, যেমনটা আমি শুনলাম অনেকেই ক্লাস 5-6 থেকে এখানে পড়াশোনা করছো, এমন প্রিন্সিপাল কি দেখেছো যে যিনি নিজ উদ্যোগে স্কুলের এমন উন্নয়ন করেছে? না না না, এরকম কখনোই হয় নাই। এরকম উন্নয়ন মানে উনি যতটুকু করছে ততটুকু করে নাই, কিন্তু এর আগে ডক্টর আরিফুর রহমান স্যার ছিল, তিনিও ভালোই ছিল আর কি। তারপরে ডক্টর আরিফুর রহমানের পরে যে আসছে তিনি একটু খারাপ ছিল, যেমন দুর্নীতিকরণ, তারপর টাকা আত্মসাৎ, এইগুলো করতো। কিন্তু তারপরে আমরা আন্দোলন করে, আমাদের বড় ভাই যারা ছিল তাদের সাথে আমরা আন্দোলন করে এই প্রফেসর খায়রুল বাশার স্যারকে আমরা এনেছি, যার কারণে আমাদের এই স্কুলে এখন এত উন্নতি। একটি ভঙ্গুর অবস্থান থেকে এই বিদ্যালয়কে
ধীরে ধীরে একটি আধুনিক বিদ্যালয়ে রূপান্তর করেছে এই স্কুলের অধ্যক্ষ। তবে পরিতাপের বিষয়, আর মাত্র অল্প কিছুদিনের ভিতরই তিনি কিন্তু এই স্কুল থেকে অবসর গ্রহণ করে চলে যাবেন। প্রধান শিক্ষক হিসেবে এই অল্প দিনেই তোমরা তাকে কেমন দেখেছো? উনি একদম পারফেক্ট। উনি পারফেক্ট স্কুলের জন্য মনে হয়। এখন খারাপ লাগতেছে যে উনি চলে যাবে, কিছুদিন হয়েছে আসছি, কিন্তু উনি ওই স্কুলের জন্য অনেক করছে বা আমাদের জন্য অনেক করছে, এখন উনি চলে যাবে। দিক দিয়েও অনেক ভালো ছিল, স্যার অনেক কড়াকড়ি হইলো, আমাদের মনে হয় স্যারই ঠিক ছিল। এখানে আগে শুনেছি যে শিক্ষার্থীরা উপস্থিত হতো না, কম ছিল, এখন নাকি বেশি। হ্যাঁ, আমাদের হচ্ছে স্যার আসার পরে সব কিছুই হচ্ছে উন্নতি হয়েছে, বা একটা রুলস মেনটেন এরকম সব কিছু স্যার আসার পরেই হচ্ছে নিয়ন্ত্রণে আসছে। শিক্ষার্থীদের যাবতীয় যে সমস্যার কথা তার কাছে উপস্থাপন করা হয়েছে, এগুলো নাকি যথাযথ সময়ে নাকি তিনি পূরণ করেছে। হ্যাঁ, উনি হচ্ছে সব দিক থেকেই সব কিছু পূরণ করার চেষ্টা করেছে। ধরেন আমাদের কোনো কি বলে এটাকে, যে মানে কি বলে, যাদের ফ্যামিলিতে সমস্যা তাদেরকেও উনি অনেক হেল্প করছে। হ্যাঁ। আমাদের ক্লাস থেকেও কয়েকজনকে কয়েকদিন আগে হেল্প করছে দেখলাম। স্যার খারাপ না, মনে হয় উনি থাকলেই ভালো হবে, বাট উনি চলে যাবে। ওনার তো চাকরির বয়স শেষ, এখন আর কি করার। সে আমাদের জন্য অনেক কিছু করেছে। এই মসজিদ তার সেই করেছে গত বছর। এই যে আমাদের স্কুল রং করেছে, আমাদের ক্লাসরুম সুন্দর করে তুলেছে, এটাই আমার। এই স্কুলে যখন ভর্তি হতে এসেছিলাম তখন এই জায়গার পরিবেশ এতটা ভালো ছিল না, মানে দেওয়ালে রং ছিল না, টাইলস ছিল না, এটা মসজিদ ছিল না, অজুখানা ছিল না, মানে আবার কিছু কিছু ক্লাসরুমে বাল্ব লাইট এগুলো ঠিক করে জ্বলতো না, ফ্যান ঠিক করে চলতো না। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে এই সব সমস্যা জানানোর পরে উনি সব ঠিক করে দিল। এখানে শুনলাম যে ওয়াশরুম টয়লেটের কিছু প্রবলেম ছিল, নিচে খাবার হোটেল ছিল, এগুলো তুমি দেখেছিলা? হ্যাঁ, দেখেছিলাম। ওই যে মেয়েদের ক্লাসের সময় কিছু বকাটে ছেলে এসে ওই জায়গায় পাশে যে হোটেলটা ছিল ওইটা ঢুকতো, এখন প্রিন্সিপাল স্যার এটা দেখে বন্ধ করে দিয়েছে। আর ওয়াশরুমের নিচে প্রচুর ময়লা ছিল, পরিষ্কার করতো না ঠিক করে। এখন 3 তলায় একটা ওয়াশরুম, 2 তলায় একটা ওয়াশরুম, নিচতলায় একটা ওয়াশরুম। এখন আমাদের স্কুলে মোট 3টা ওয়াশরুম, আর এখন অজুখানাও আছে, নামাজ পড়ার জায়গাও আছে। মেয়েদের জন্য একটা উন্নত করেছে, যেটা হচ্ছে আলাদা একটা বাথরুম করে দিয়েছে, মেয়েদের ওয়াশরুম করে দিয়েছে, যে জায়গায় মেয়েরা মানে শান্ত করতে পারবে। আর ছেলেদের জন্য আলাদা একটা করছে, তো এটা করছে। আর হচ্ছে বিভিন্ন হচ্ছে ক্লাসরুমে আমাদের হচ্ছে লাইট ফ্যান জানালার এগুলো ঠিক করেছে, আগে এগুলো ঠিক করা ছিল না। টাইলস লাগাইছে, পুরা স্কুলকে মানে ঝকঝকে টাইলস লাগাইছে। এবং এই স্কুলটাকে পরিষ্কার ছিল না, আগে চিপায় চাপায় অনেকটা ময়লা ছিল, এখন হচ্ছে স্কুলটা অনেক পরিষ্কার থাকে। আর হাতে হয়তো 2 থেকে 3 দিন বাকি আছে, তাকে মিস করবে কিনা? অবশ্যই তাকে মিস করব। এই স্কুলের এমন কোনো কিছু নাই তিনি পরিবর্তন করে নাই, খুব ভালো পরিবর্তন করছে। এই স্কুলে 3 বছর থাকা অবধি যতটুকু দেখছি অনেক ভালো কিছু করছে। উনি ওনার মতো আর কেউ এইভাবে মানে পরিবর্তন করে নাই। আমরা ঠিক এমন একটি সময় এই বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি যে সময়টায় এই স্কুলের অধ্যক্ষ খায়রুল বাশার খান তিনি অবসরে যেতে যাচ্ছেন, অর্থাৎ তার অবসরের আর মাত্র 2 দিন বাকি রয়েছে। ঠিক এই সময়টায় তার মুখ থেকে কিন্তু আমরা শুনলাম এই স্কুলের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানের উন্নয়নের বিষয়। দর্শক, এমন শিক্ষক প্রতিটি স্কুলে গড়ে উঠুক, যারা নিজ উদ্যোগে কষ্ট করে হলেও শিক্ষার্থীদের কথা ভেবে তার নিরলস পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সেই সকল শিক্ষকদের জন্য আমাদের অজস্র সালাম থাকবে। দর্শক, সবাইকে ধন্যবাদ নিউজ ফ্ল্যাশ 71-এর সাথে থাকার জন্য।